স্বাগত সান্ধ্যবাজারে, আপনাদের সাথে আছি আমি তাসওয়ান নাফি এবং আমি তানজিলা খান মিম। 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন ক্লাসে ফিরে যাওয়ার জন্য, শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার জন্য। তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের আন্দোলন করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই। যতক্ষণ না পর্যন্ত নির্বাহী বিভাগ থেকে এই সমস্যার যৌক্তিক সমাধান করবেন, বৈষম্যমূলক কোটা বাতিল করে বাকি কোটার যৌক্তিক পুনর্বন্টনের মধ্য দিয়ে সংস্কার করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। মিমে চলছে কোটা আন্দোলন এবং কোটা বাতিল করে 2018 সালের পরিপত্র 1 মাসের জন্য বহাল করেছে আপিল বিভাগ। আর 1 মাসের স্থিতিবস্থা শেষ করে চূড়ান্ত রায় আসবে আদালত থেকেই। তবে চূড়ান্ত রায় বা চূড়ান্ত কোনো ফলাফল না আসা পর্যন্ত কিন্তু এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং আজও তারা সেই আন্দোলন চালিয়েছে। অবরোধ করেছিল সড়ক ও রেলপথ, এতে করে রাজধানীবাসীরা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। আন্দোলন ছাত্ররা করতেছে ঠিক আছে, কিন্তু রাস্তা আটকা রাখছে, আমরা যাইতে পারতেছি না গন্তব্যস্থলে প্রবাসী যাত্রী। যেমন আমরা ছিল গাজীপুর দিকে, আমরা সাধারণ পাবলিক ভোগান্তি। ব্যবসা নাই, ব্যবসা তো শেষ হই, আইসি যাত্রী সব নেমে গেছে গা। ট্রেন আসলে যাব, নাহলে বাসা ফেরত যেতে হবে আর কি। প্রায় 2-2.5 ঘন্টা উপরে হয়ে গেছে, বাচ্চাটা খুব বিরক্ত করছে। সিলেট যাইমু, 3টা ট্রেন ছাড়ার কথা, এর আগে আইছি, খুব ভোগান্তির শিকার হচ্ছি। ছাত্র আন্দোলনের দরুন ওই রেলপথ অবরোধের জন্য ওই সাময়িক কিছু সময় রেল চলাচল বন্ধ ছিল। আমরা খবর পাচ্ছি কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। যেই ট্রেনগুলো বিলম্বিত হচ্ছে পর্যায়ক্রমে শিডিউল মোতাবেক সেই ট্রেনগুলো আমরা ধারাবাহিকভাবে ঢাকা থেকে ছেড়ে যাবো। দেখছিলাম মিম যে কোটা আন্দোলনের কারণে সড়ক ও রেলপথে অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ এবং বেশ যানজট সৃষ্টি হয়েছিল। এক একটা সিগন্যালেই দেখা যাচ্ছে যে আমি যেহেতু এসেছি কিছুক্ষণ আগেই অফিসে, আমি দেখছিলাম এক একটা সিগন্যালে প্রায় আধা ঘন্টা কিংবা কখনো কখনো এরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে। সান্ধ্যবাজারে আমরা এই নিয়ে জানাবো বিস্তারিত। মাননীয় প্রধানমন্ত্রী চায়নার সাথে যে আমাদের ট্রেড গ্যাপ আছে সেটি কমানোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন, এবং সেই ক্ষেত্রে চাইনিজ প্রধানমন্ত্রীও বাংলাদেশ থেকে আরো বেশি পণ্য আমদানির কথা তিনি বলেছেন। রোহিঙ্গা সংকট সমাধানে জোরালো ভূমিকা রাখার আশ্বাস চীন দিয়েছে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এই আশ্বাস দিয়েছে শি জিনপিং। এবং এদিকে বাংলাদেশকে 100 কোটি ইউয়ান অর্থ সহায়তা দেবে চীন, এবং মুক্ত অর্থন বাণিজ্য চুক্তি সমঝোতা যাচাই সহ সম্ভবত 60টি প্রকল্প ও 21টি সমঝোতা স্মারক সই হয়েছে যৌথ এবং উভয় পক্ষের উচ্চ পর্যায়ের বৈঠকে। প্রধানমন্ত্রী চীন সফর নিয়েও সবশেষ থাকছে আমাদের সান্ধ্যবাজারে। তবে শুরুতেই জানাবো কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গ। নাফি, আপনি শুরুতে যেটি বলছিলেন। শুরুতে যেটা বলছিলাম, কোটা পুনর্বহালের করে এবং হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা করেছে আপিল বিভাগ, এবং একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এবং অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে 2018 সালে সরকারের দেয়া কোটা বাতিলের প্রজ্ঞাপন কিন্তু বহাল থাকলো। বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। রাজপথে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন, আরেকদিকে সর্বোচ্চ আদালতে কোটা থাকবে নাকি বাতিল হবে এমন পরিস্থিতি চলছে কয়েক সপ্তাহ ধরে। সরকারের কোটা বাতিলের প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে রায় দেন 5 জুন। এর পরপরই রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার, আর আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এরকম পরিস্থিতিতে বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 5 বিচারপতির আদালতে শুনানি হয়। শুনানির শুরুতেই অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান চলমান সরকারি পরীক্ষায় কোটা প্রয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছে, তাই হাইকোর্টের রায় স্থগিত করা দরকার। এ সময় শিক্ষার্থীদের পক্ষের আইনজীবীও হাইকোর্টের রায় স্থগিত চান। পরে মুক্তিযুদ্ধের সন্তানদের পক্ষের আইনজীবী বলেন, মুক্তিযোদ্ধারা কোটা চায় না, বীর মুক্তিযোদ্ধাদের নানান ধরনের কথা বলে হেয় করা হচ্ছে। এ সময় প্রধান বিচারপতি বলেন, হাইকোর্টের রায়ের ওপর বিস্তারিত শুনানিকালে সব দিক পর্যালোচনা করা হবে। পরে হাইকোর্টের রায়ের ওপর 1 মাসের স্থিতি অবস্থা দেন আপিল বিভাগ। আদেশে প্রধান বিচারপতি বলেন, আন্দোলন করে রায় পরিবর্তন করা যাবে না।
শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার নির্দেশও দেন প্রধান বিচারপতি। তো আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাসকো দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে, অর্থাৎ এখন যে অবস্থায় যে আছে সেই অবস্থায় থাকবে, যেই কোর্টে যে চাকরিগুলো যেগুলো চলমান আছে সেগুলো যেই অবস্থায় ছিল সেগুলো সবই ঠিক থাকবে এটা। আর এখন এই স্ট্যাটাসকোর কারণে হাইকোর্টের রায়টা এখন আর হচ্ছে না, এখন ওনাদের স্ট্যাটাসকোটাই কার্যকর হবে, বহাল হবে। এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই, তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই। শিক্ষার্থীরা আন্দোলন না করে আদালতে তাদের বক্তব্য জানাতেও পরামর্শ দেন সর্বোচ্চ আদালত। কেউ কেউ আন্দোলনে উস্কানি দিচ্ছে বলেও মন্তব্য করেন আদালত। এই স্থিতি অবস্থার ফলে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে, বাতিল থাকবে। তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার জন্য, ভাইস চ্যান্সেলরদেরকে বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। আগামী 7 জুলাই কোটা ইস্যুতে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এই সময়ের মধ্যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের উপর আপিল শুনানির প্রস্তুতি নেবে রাষ্ট্রপক্ষ। কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের পর সরকার আপিল করলেও সব পক্ষের মধ্যে একটি শঙ্কা দেখা দেয় চলমান সরকারি নিয়োগ পরীক্ষায় কোটা প্রয়োগ করা হবে কিনা। তবে আপিল বিভাগের স্থিতি অবস্থা দেওয়ার মধ্য দিয়ে সরকারের কোটা বাতিলের সিদ্ধান্তই এখন পুনর্বহাল হলো। তবে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটার কি ভবিষ্যৎ হবে তার জন্য সব পক্ষকেই অপেক্ষা করতে হবে আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত। জাহিদ হাসান, এখন ঢাকা। নাফি, আমরা শুরুতে যেটি বলছিলাম, কোটা ইস্যুতে স্থায়ী সংস্কার না হওয়া পর্যন্ত কিন্তু আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপিল বিভাগের আদেশের প্রতিক্রিয়ায় সমন্বয়ক হাসাদ আব্দুল্লাহ যেটা বলছে যে যতক্ষণ পর্যন্ত কমিশন গঠন করে কোটা সংস্কার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এ নিয়ে বিস্তারিত জানাবেন সিফাত শাহরিয়ার। শিক্ষার্থীদের এই স্লোগান বুধবার শাহবাগ কিংবা নীলক্ষেতের আশপাশের এলাকায় সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়ে ঢাকার প্রায় সব প্রান্তে। এদিন যুক্ত হয় নতুন আরও ব্লকেট স্পট। বাংলা ব্লকেটের দ্বিতীয় দিনে সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে শুরু হয় মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা যুক্ত হয় কেন্দ্রীয় গ্রন্থাগারে। পরবর্তীতে অবস্থান নেয় শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট ও এর আশপাশের এলাকায়। দাবি একটাই, স্থায়ীভাবে করতে হবে কোটা সংস্কার, সংসদে পাশ করতে হবে আইন। এখন ডিপার্টমেন্ট থেকে এটা স্বীকৃতি দিচ্ছে যে যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে আমরা ক্লাস, পরীক্ষা সবকিছু বয়কট করছি। আর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সাথে যুক্ত হয় বাংলা কলেজ, ইডেন কলেজ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। মহাখালীর রেল ক্রসিং অবরোধ করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি কোটা নিয়ে হোক স্থায়ী সমাধান। হাইকোর্টের আপিল বিভাগে যে রায় দেখ না কেন, আমাদের দাবি হচ্ছে সরকারি চাকরি সকল গ্রেডেই অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। যতদিন না পর্যন্ত কোটার স্থায়ী সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত আমরা ছাত্র রাজপথে থাকবো। এদিন আপিল বিভাগের দেয়া আদেশের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা জানান এটি তাদের আন্দোলনে কোনো প্রভাব ফেলবে না। কমিশন গঠন করে দিয়ে বৈষম্যমূলক কোটা বাতিল করে বাকি কোটার যৌক্তিক পুনর্বন্টনের মধ্য দিয়ে সংস্কার করবে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। মিমা, আমরা শুরুতে একটা বিষয় দেখছিলাম যে সড়ক অবরোধ এবং রেলপথ অবরোধ এবং বাংলা ব্লকেটের তৃতীয় দিনে এমন অবরোধের কারণে সড়ক ও রেলপথ স্থবির ছিল এবং এতে যারা যাতায়াত করে প্রতিদিনকার সময় তাদের ব্যাপক একটা ভোগান্তিতে পড়তে হয়েছে এই কারণে। এবং আজ যেটি চোখে পড়ার মতো বিষয় ছিল সেটা হচ্ছে মেট্রো রেলের ভিড় বাড়ায় টিকিট কাউন্টার থেকে সেই লাইন গিয়ে পৌঁছেছে একদম ফুটপাত পর্যন্ত। অর্থাৎ যখন সড়কে এরকম যানজট দেখতে পাচ্ছিলেন সাধারণ মানুষ, তখন তারা মেট্রো ভেবে নিয়েছিলেন যে মেট্রোতে যাবেন, কিন্তু মেট্রোতে চাপ বাড়ায় এরকম পরিস্থিতি দাঁড়ায়। এ বিষয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী আরিফ হোসেন। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় রাজধানীর বিভিন্ন সড়ক।
শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে হলেও ধীরে ধীরে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। এতে কার্যত স্থবির হয়ে পড়ে পুরো রাজধানী। গন্তব্যে পৌঁছতে ঘন্টার পর ঘন্টা সড়কে দাঁড়িয়ে থাকে শত শত গাড়ি। এ সময় কেউ কেউ পায়ে হেঁটেই গন্তব্যের পথ ধরেন। আমি যাবো বনশ্রী। না, গাড়িও সব বন্ধ, রাস্তাঘাট বন্ধ। ব্যবসা নাই, ব্যবসা তো শেষ হই। আইসি যাত্রী সব নেমে গেছে গা, সাইল্লা গাড়ি লিয়ে আইসি। শুধু সড়ক নয়, কোটা আন্দোলনের মুখে বন্ধ হয়ে যায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। হাতির ঝিলে নামার পথে র্যাম্পে রশি টানিয়ে তৈরি করা হয় ব্যারিকেড। আমরা সাধারণ পাবলিক ভোগান্তি, বিষয়টা এরকম না। যেমন আমরা ছিল গাজীপুর দিকে, আমার ছোট ভাই ভার্সিটিতে দিয়ে আসলাম, মানে এই জায়গায় 1 ঘন্টা। আন্দোলন ছাত্ররা করতেছে ঠিক আছে, কিন্তু রাস্তা আটকা রাখছে, আমরা যাইতে পারতেছি না। গন্তব্যে প্রবাসী যাত্রী ফরেনার হেঁটে যাচ্ছে রাস্তাতে। আটকা রয়েছে, আমার তেল শেষ হয়ে গেছে। আমি আর 20 মিনিট বসে থাকলে পর আমার গাড়ি এনে বসে থাকবো, আর মুভ হইব না। তাহলে ওরা যদি আমাদের সাধারণ লোক আটকায় লাভ কি? আমরাও তো ওদের সাপোর্ট করি। অবরোধে সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভিড় বাড়ে মেট্রো রেলে। টিকিট কাউন্টার থেকে যাত্রীর লাইন পৌঁছায় ফুটপাত পর্যন্ত। কষ্ট তো অবশ্যই, মানে যে আরামে যাওয়ার জন্য আসলাম, অন্তত সেটা তো এখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। উবার 100-র উপরে ক্যান্সেল করছে ভাই উবারে, তারপরে না হয়ে এই মেট্রোতে আসা লাগছে বাধ্য হয়ে। রাস্তাঘাট সব বন্ধ থাকাতে সবাই এখানে চাপ দিছে মেট্রো রেলে। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে রেল লাইন অবরোধ করায় ঢাকার সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেল লাইনের উপর কাঠের গুঁড়ি ফেলে দেয়া হয় ব্যারিকেড। অর্ধশতাধিক ট্রেনের শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে পড়ে যাত্রীরা। সিলেট যাইমু, 3টা ট্রেন ছাড়ার কথা, এর আগে আইছি, খুব ভোগান্তির শিকার হচ্ছি। দেশে যা হবে সেইভাবেই আমাদের চলতে হবে, অপেক্ষা করি দেখা যাক কি হয়। দুর্ভোগের কথা বিবেচনায় রেখে আন্দোলনকারীদের কর্মসূচি দেওয়ার আহ্বান জানান সাধারণ মানুষ। আরিফ হোসেন, এখন, ঢাকা। রাজধানী সহ সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচিতে আছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে রাজধানীর শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, আপনার কাছে জানতে চাই, আন্দোলনের পরবর্তী কর্মসূচির ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা, ছাত্ররা কিছু জানিয়েছে কিনা? এখন পর্যন্ত জানায়নি, তবে 10 মিনিটের মধ্যে তারা সেটি জানাবে তাদের পরবর্তী কর্মসূচি কি হবে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছে তারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে অবস্থান নিয়েছে, এবং শিক্ষার্থী যারা বসে অবস্থান করছিল রাস্তায় তারা ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে, এবং কিছুক্ষণের মধ্যেই তাদের যে পরবর্তী কর্মসূচি সেটি জানিয়ে দেওয়া হবে। এবং শাহবাগের আশপাশে যেসব শিক্ষার্থীরা সারাদিন অবস্থান নিয়েছিল তারা এখন শাহবাগের এখানে এসে অবস্থান নিয়েছে এবং মিছিল নিয়ে চারপাশ থেকে এসে এখানে এসে জড়ো হয়েছে, যেহেতু কিছুক্ষণের মধ্যে তাদের যেই পরবর্তী কর্মসূচি সেটি ঘোষণা করা হবে। এবং তারা যেটি বলেছে, আজকে যেহেতু আপিল বিভাগ একটি আদেশ দিয়েছে, সেই আদেশের প্রতিক্রিয়া স্বরূপ তারা যেটি জানিয়েছে যে আপিল বিভাগ যে আদেশের দিক এবং আদালতের কোনো রায় সেটি তারা আসলে সেদিকে তাকিয়ে নেই, তাদের আন্দোলনে সেই প্রভাব পড়বে না বলে তারা মনে করছেন। তারা যেটি বলছেন যে সরকারের উচ্চ মহল থেকে কিংবা সরকারের নির্বাহী বিভাগ থেকে যদি তাদেরকে কোনো তাদের যে 1 দফা দাবি সেটি মেনে নেওয়ার বিষয়ে কোনো আশ্বস্ত করেন কিংবা সংসদে আইন পাশ করার বিষয়টি নিশ্চিত করে, তাতেই তারা আন্দোলন থেকে মাঠ থেকে তারা পড়া টেবিলে ফিরবেন, এমন কথাই তারা বলছেন। এবং দেখতে পাচ্ছেন তারা প্রস্তুতি নিচ্ছে, তাদের যে সমন্বয়করা তারা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন মঞ্চে, এবং কিছুক্ষণ পরে জানা যাবে মূলত তারপরে আগামীকাল কিংবা তারপরে কবে তাদের যে আন্দোলন সেই আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হবে। এবং আজকে সারাদিন এখন পর্যন্ত 9 ঘন্টা হয়ে গেল, সেই সকাল বলা যায় সে 10টার থেকেই শুরু হয়েছে। কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ, ইডেন কলেজ, তারা নিউ মার্কেট, নীলক্ষেত এলাকা, সায়েন্স ল্যাব এলাকায় তাদের যে কর্মসূচি সেটি পালন করেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছে তারা ফার্মগেট পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চালিয়ে গেছে। এবং এখন পর্যন্ত এই অঞ্চলের ফার্মগেট বলেন, তারপর এই দিকে শাহবাগ কিংবা সায়েন্স ল্যাব, এই পুরো এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এবং এখন ঘোষণার পরই তাদের যে কর্মসূচি সেটি ঘোষণার পরে এখান থেকে শিক্ষার্থীরা যে অবরোধ কর্মসূচি রয়েছে বাংলা ব্লকের, যেটিকে বলা হচ্ছিল তৃতীয় দিন আজকে, সেটি তারা প্রত্যাহার করবেন কিংবা আজকের মতো যে কার্যক্রম সেটি তারা
শেষ করবেন, তারপরে এই যান চলাচল যেটি রয়েছে সেটি স্বাভাবিক হবে। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। সিফাত, আপনি থাকুন সেখানে। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি জানার জন্য আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে। এদিকে শিক্ষার্থীদের কর্মসূচির কারণে সড়কে যান চলাচল বন্ধ, তাই যাত্রীর ভিড় বেড়েছে মেট্রো রেলে। মতিঝিল স্টেশনে সেই খোঁজ রাখছেন আমাদের সহকর্মী দেলোয়ার দোলন। দোলন, আপনার কাছে জানতে চাই সার্ভারের অবস্থা স্বাভাবিক হয়েছে কিনা? আমরা বলছিলাম যে একদম টিকিটের লাইন প্রায় ফুটপাত পর্যন্ত চলে গিয়েছে, সেই লাইনের এখন অবস্থা কি এবং যাত্রীরা কি এমআরটি কার্ড কিনতে পারছেন কিনা? আমি এই মুহূর্তে রয়েছি মতিঝিল স্টেশনে। যেমনটা আপনি বলছিলেন, এখানে শিক্ষার্থীদের যে দিনভর আন্দোলন চলছিল তার প্রভাব কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে এই স্টেশনে আমরা এসে দেখেছি যে যাত্রীদের যে ভিড়, উপচে পড়া ভিড় ছিল, সেটি ক্রমাগত দিন শেষে বেলা শেষে আরও বেড়েছে, এখনও সে চাপ অব্যাহত রয়েছে। আর যাত্রীদের একটি অভিযোগ আমরা বারংবার পেয়েছি যে মেট্রো কর্তৃপক্ষ আজকের মতো যে এমআরটি পাস যে কার্ডটি, যেটিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় না, সেই এমআরটি পাস কার্ড আজকে তারা দিচ্ছেন না। আর এর কারণ হিসেবে যেমনটা আমরা জানতে পেরেছি, মূলত সার্ভার জটিলতার কারণে এমনটা তৈরি হয়েছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীদের অবরোধের কারণে কিন্তু মেট্রো রেলের উপর যাত্রীর চাপ বেড়েছে ব্যাপকভাবে। আরেকটি বিষয় জানাতে চাই যে সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ থাকায় নিজের গন্তব্যে যাওয়ার জন্যই মূলত স্টেশনগুলোতে ভিড় করছেন তারা। অনেকেই টিকিটের লাইনে দীর্ঘ সারিতে অপেক্ষমান রয়েছেন এখনও, আবার অনেকে ঘণ্টাখানেক দাঁড়িয়েও টিকিট কেটে ভিড়ের কারণে মেট্রো স্টেশন পর্যন্ত, ট্রেনে পর্যন্ত পৌঁছাতে পারেন। আপনি নিশ্চয়ই দেখছেন এখানে বারংবার জটিলতা তৈরি হওয়ার কারণে। দর্শক, আমরা বলছিলাম আমাদের সহকর্মী সিফাত স্যারের সাথে আবারও আমরা যুক্ত হতে পারি। এই মুহূর্তে শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আবার এটি নিয়ে একটি শুনানি হতে পারে। তো অ্যাকচুয়ালি আমাদের অবস্থাটা কি, আমরা বলেছি আমাদের যে বর্তমানে এক দফা দাবি রয়েছে, যেটি সেই দাবিটি আসলে সরাসরি নির্বাহী বিভাগের কাছে। হাইকোর্ট যে বিষয়টি নিয়ে কাজ করছে সেটি হচ্ছে 18 সালের জারি করা পরিপত্র এবং 5 জুন 2024 সালে হাইকোর্ট যে পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করেছিল। অর্থাৎ হাইকোর্ট এখন আমরা মনে করি দুটি কাজ করতে পারে। এক, 5 জুনের যে অবৈধ ঘোষণা সেই জায়গায় থেকে যেতে পারে। দুই, যে কাজটি করতে পারে 2018 সালের যে পরিপত্রটি ছিল সেটিকে বহাল রাখতে পারে, কিংবা এখানে আরো অন্য কোনো প্যাটার্ন আসতে পারে। সেটি আসলে আমরা অনুমান করে বলা ঠিক হবে না, সেটি মহামান্য হাইকোর্টের উপরে নির্ভর করছে। কিন্তু আমাদের অবস্থানটি কোথায় আসলে? আমরা বিশ্বাস করি আমাদের যে এক দফা দাবি, এটির সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ সমাধান কেবলমাত্র নির্বাহী বিভাগ তথা বাংলাদেশ সরকারই দিতে পারে। কেন? কারণগুলো যদি স্পষ্ট করি, আমরা 3টি জায়গা থেকে মনে করি। প্রথম যে কারণটি, সেটি হচ্ছে এখনো এই পূর্ণাঙ্গ আমরা পাইনি মহামান্য হাইকোর্ট থেকে। পূর্ণাঙ্গ রায় দিয়ে আবার 2018 সালের পরিপত্র বহাল হতে পারে, কিংবা 2018 সালের সেই পরিপত্রটি অবৈধ ঘোষণা হতে পারে। অর্থাৎ আমরা যে জিনিসটি দেখতে পাই সেটি হচ্ছে যে ওই একটি রায়ের উপরে নির্ভর করে আমরা আসলে থাকতে পারি না, সেটি আমাদের দাবির সাথে যায় না। কেউ যদি বলে যে সেখানে তো কোটা বাতিল করা হয়, এখানে আমাদের দ্বিতীয় যে স্ট্যান্ড পয়েন্টটি সেটি হচ্ছে যে দেখুন, আমরা যেটি দাবি করছি যে সরকারি চাকরিতে সকল গ্রেডের বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যতগুলো চাকরি রয়েছে, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে সেই চাকরি সংখ্যা তার চেয়ে অনেক অনেক বেশি। এবং এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে এই বৈষম্য, অযৌক্তিক বিষয় এবং অন্যায় আরো অনেক। একটা দেশের এত বড় একটা জনশক্তি, এত বড় একটা তরুণ সমাজ, কিংবা এত বড় একটা চাকরিজীবী সমাজকে উপেক্ষা করে
2053 বছরে সে বিশ্বাস করি যে এই যে কোটার একটি যৌক্তিক সংস্কার যেখানে স্টুডেন্টের পালস হচ্ছে 5%, এই জায়গায় একটি কমিশন গঠনের মাধ্যমে কোটার একটি যৌক্তিক সংস্কার অনেক বেশি প্রয়োজন এবং যেটি শুধুমাত্র নির্বাহী বিভাগের একটি কিংবা জাতীয় সংসদের একটি কিংবা সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত। তৃতীয় যে জায়গাটি সেটি হচ্ছে আজকে লক্ষ্য করুন একজন মুক্তিযোদ্ধার পরিবারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গণমাধ্যমে কথা বলছেন, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবারে প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গ। মিম, বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যাংকিং, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন সহ ডিজিটাল অর্থনীতি এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা সহ 21টির সমঝোতা স্মারক সই হয়েছে। সকালে বেইজিংয়ের গ্রেট হলে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে এই সমঝোতাগুলো হয়। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাই সহ 7টি প্রকল্পের ঘোষণাও এসেছে এবং রাতে বিমান বাংলাদেশের বিশেষ বিমানে কিন্তু বেইজিং থেকে ঢাকায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে বিস্তারিত জানাবেন দেবরাজ দেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের তৃতীয় ও শেষ দিনে স্থানীয় সময় সকাল 11টায় চীনের দ্য গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। দেয়া হয় গার্ড অফ অনার, তোপধ্বনি হয় 21 বার। এর পরপরই দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন দুই প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীদের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হয় দুদেশের। বৈঠকে 21টি সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে সম্মত হয় দুপক্ষ। প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের সফরে বেশ কয়েকটি নতুন সমঝোতা স্মারক সইসহ বেশ কিছু পুরাতন সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে, যেখানে রয়েছে আর্থিক, প্রযুক্তি, কৃষি, অবকাঠামো সহ বেশ কয়েকটি বিষয়ের সমঝোতা। এছাড়া দুদেশের মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাই সহ 7টি ঘোষণাপত্র হয়। চীনের প্রধানমন্ত্রীর সাথে রোহিঙ্গা সমস্যা সমাধানে তাদের সহায়তা কামনা করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী চায়নার সাথে যে আমাদের ট্রেড গ্যাপ আছে সেটি কমানোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন এবং সেই ক্ষেত্রে চাইনিজ প্রধানমন্ত্রীও বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির কথা তিনি বলেছেন। লেদার প্রোডাক্ট, জুট প্রোডাক্ট, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, সিরামিক প্রোডাক্টস ও অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যাতে এখানে আমদানি হয় সেটার উপর মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন এবং তারাও আগ্রহ ব্যক্ত করেছেন যে বাংলাদেশ থেকে আরও অধিক পরিমাণ পণ্য আমদানি করা হবে। চীন সরকারের তরফ থেকে নগদ 1 বিলিয়ন চীনা মুদ্রা অর্থ সহযোগিতার ঘোষণাও দেয় চীনা প্রধানমন্ত্রী। এছাড়া ব্রিক্সে যোগ দেওয়ার ব্যাপারেও চীনের তরফ থেকে প্রতিশ্রুতির কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং মানবতার কল্যাণে দুই দেশ একসাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন। চায়নার মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করার ক্ষেত্রে তাদের যে প্রেজেন্স এই পর্যন্ত তারা যে কাজগুলো করেছে সেগুলোর যেমন বর্ণনা করেছেন, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপের ক্ষেত্রে তাদের অব্যাহত সহযোগিতার কথা বলেছেন। সুতরাং এই আরএমবিটা আসলে আমাদের নিড অনুযায়ী সেটি ব্যবহার করা হবে। প্রধানমন্ত্রীর সফরে চীন বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর ওপরও জোর দেওয়া হয়েছে বৈঠকে। সফরের শেষ দিনে এসেও বারবার উঠে আসলো চীন বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা, যে সম্পর্ক 2025 সালে 50 বছরে গিয়ে ঠেকবে এবং সেই সময়টাকে উদযাপন করতেও সম্মত হয়েছে দুই সরকার প্রধান। চীনের বেইজিং শহর থেকে দেবরাজ দেব এখন। নাফি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয় এবং সেই বৈঠকে আসলে বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা হয়। বাংলাদেশকে বিনা সুদে ঋণ দেওয়া সহ আর্থিক খাতে বিভিন্ন সুবিধা কিংবা সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে চীনের পক্ষ থেকে এবং চীনের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন বাংলাদেশে কিছুদিনের মধ্যেই চীনের একটি প্রতিনিধি দল আসবে এবং সে বিষয়গুলো নিয়ে আরও বৈঠক হবে, আলোচনা হবে। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সাথে আলোচনা করবে বেইজিং, এই বিষয়ে তারা জানিয়েছে। এই বিষয়ে আরও জানবো দেবরাজ দেবের আরেকটি প্রতিবেদনে।
শেখ হাসিনার 3 দিনের চীন সফরে সবার নজর ছিল প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ঘিরে, যে বৈঠকটি গ্রেট হলে অনুষ্ঠিত হয় স্থানীয় সময় বিকেল 4টায়। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরো গভীর ও বিস্তৃত করার ব্যাপারে অঙ্গীকার করেন দুই নেতা। বৈঠকে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান। এ সময় দুই নেতাকে বৈঠক শেষেও কুশলাদি বিনিময় করতে দেখা যায়। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে বিনা সুদে ঋণ দেয়া সহ আর্থিক খাতে সহযোগিতা করতে শিগগিরই চীনা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। চাইনিজ প্রেসিডেন্ট তার বক্তব্য যেটি বলেছেন, তারা বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায়, উন্নয়ন অগ্রগতিতে অব্যাহতভাবে সহযোগিতা করে যাবে। বাংলাদেশকে গ্রান্ট এবং ইন্টারেস্ট ফ্রি লোন, কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন, এই 4 খাতেই চায়না সহযোগিতা করবে। এদিকে বাংলাদেশের ব্লু ইকোনমিতে চীনকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে রোহিঙ্গা ও মায়ানমার ইস্যুতে জোরালো ভূমিকা রাখতে প্রয়োজনে মায়ানমার সরকার ও আরাকান আর্মির সাথে আলোচনার কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট। মহামান্য রাষ্ট্রপতি তিনি বলেছেন যে আমি জানি যে তোমরা মায়ানমারের থেকে বিতাড়িত লক্ষ লক্ষ রোহিঙ্গাকে তোমাদের দেশে আশ্রয় দিয়েছো এবং এটি একটা বার্নিং ফ্যাক্টর, বার্নিং ইস্যু তোমাদের জন্য। আমরা এটি সমাধান করবে, আমরা সর্বতোভাবে তোমাদেরকে সহায়তা করব। বৈঠকে পায়রা বন্দর সহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের বিনিয়োগ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। এ সময় ঢাকা বেইজিং সরাসরি বিমান চলাচলের ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। সফরে নির্ধারিত সব কর্মসূচি শেষ করে বেইজিং সময় বুধবার রাত 10টায় বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবরাজ দেব, এখন বেইজিং, চীন। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আরো জানতে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি সহকর্মী হাসিব বিল্লাহকে। আচ্ছা, আপনাকে স্বাগত জানাচ্ছি সান্ধ্যবাজার আয়োজনে। আমরা দেখছিলাম দেবরাজ দেবের প্রতিবেদনে 21টি সমঝোতা স্মারক সই হয়েছে। আর কি কি উল্লেখযোগ্য বিষয় ছিল এই প্রধানমন্ত্রীর চীন সফরে জানতে চাই। নাফি, বাংলাদেশের সরকার প্রধান প্রায় 15 দিনের ব্যবধানে 2টি গুরুত্বপূর্ণ দেশ সফর করেছেন এবং সেই দেশের সরকার প্রধানদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, সৌজন্য সাক্ষাৎ হয়েছে, বেশ কিছু সমঝোতা স্মারক সই হয়েছে। ভারত এবং চীন দুটি কিন্তু বাংলাদেশের জন্য বড় উন্নয়ন সহযোগী। যদি বলি, চীন বিশ্বের অন্যতম বড় অর্থনীতির একটি দেশ এবং বড় দ্বিতীয় জনসংখ্যার একটি দেশ। আসলে যদি অর্থনৈতিক দিকটার কথা বলি, বাংলাদেশের সঙ্গে চীনের প্রায় 1 দশকে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে এবং দুই দেশের সম্পর্ক বেশ এগিয়েছে। এবং যদি চীনের অর্থনীতির বিষয়টি বলি, যে চীন কিন্তু এই সফরটি বেশ গুরুত্বপূর্ণ দুই দিক থেকে। একদিক হচ্ছে অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক। যদি অর্থনৈতিক দিকটার কথা বলি, যে চীন তার এই যে নানান উদ্ভাবনী পণ্য উৎপাদন করে এবং বিশেষ করে যে মোবাইল, তারপরে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস সহ বিভিন্ন প্লাস্টিকজাত পণ্য উৎপাদন করে এবং সারা বিশ্বে ছড়িয়ে যায়। এবং একই সঙ্গে চীনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করে, বিশেষ করে স্বল্পোন্নত দেশ, মধ্যম আয়ের দেশ, উন্নয়নশীল দেশ, এই দেশগুলোতে চীন বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তো এক্ষেত্রে আমরা দেখেছি যে চীন 2013 সালে একটি রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ একটি উদ্যোগ নিয়েছিল, যার কারণে প্রায় ইউরোপ সহ প্রায় 60টি দেশের সঙ্গে চীনের যে সড়ক এবং রেল যোগাযোগ বাড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেখানে বাংলাদেশও সেটার অংশীদার। আসলে এইসব কারণে চীন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এই বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে চীন। এবং একই সঙ্গে ভূ রাজনৈতিকভাবে যেটি গুরুত্বপূর্ণ, আপনাকে বলছিলাম যে যেহেতু এই সব দেশে যখন উন্নয়নের হাত বাড়িয়ে দিয়েছে চীন, ঠিক তখন যেহেতু পশ্চিমা পরাশক্তি বলা হয় আমেরিকাকে, সেই আমেরিকা এই যে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগরকে মিলিয়ে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের যে একটি উদ্যোগ নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া, জাপান এবং ভারতকে নিয়ে, তো সেখানেও কিন্তু যে চীন এসব দেশে বিশেষ করে এশিয়ায় যখন সহযোগিতা করছে, তখন সেটি আমেরিকার জন্য একটি মাথা ব্যথার কারণ। এসব কারণে কিন্তু চীন বাংলাদেশের জন্য এবং বাংলাদেশ চীনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশেরও দরকার, কারণ বেশ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগিতা দরকার, বাংলাদেশের নানান ক্ষেত্রে বাজেট সহায়তা দরকার, ঋণ দরকার, অর্থনৈতিক অবকাঠামো। বিশেষ করে যদি বলি, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এবং কর্ণফুলীর টানেল
সহ বেশ কিছু কারখানা এবং বেশ কিছু অবকাঠামোগত উন্নয়নে চীন বরাবরই বাংলাদেশকে সহযোগিতা করে আসছে এবং এই সফরেও বেশ 21টি সমঝোতা স্মারক সই হয়েছে এবং বাংলাদেশের অর্জনের খাতাও কিন্তু বেশ ভারী। আসিফ, আপনি বলছিলেন আপনার কাছে কিছু তথ্য আছে, আমরা একটু সেই তথ্যগুলো দেখতে চাই এবং জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ মিম। যে আমরা যদি দেয়ালের দিকে তাকাই সেখানে আমরা দেখি যে 21টি সমঝোতা স্মারক সই হয়েছে। যেটি বলছিলাম যে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ, চীনের যেহেতু বাংলাদেশের সঙ্গে ডিজিটাল অর্থনীতির একটি সম্ভাবনার দুয়ার আছে, চীনের এদিক থেকে অনেক এগিয়ে, সেখানে একটি বিনিয়োগের একটি সম্ভাবনা রয়েছে। ব্যাংকিং এবং ইন্স্যুরেন্সের নিয়ন্ত্রণের সমঝোতা, চীনে আম রপ্তানি হবে, বাংলাদেশে অনেক বিপুল পরিমাণ আম উৎপাদন হয়, এগুলো রপ্তানি এবং অর্থনৈতিক উন্নয়নের নীতি সহায়তা করবে চীন, বাণিজ্য এবং বিনিয়োগের নীতি সহায়তা করবে। বাংলাদেশ চায়না যে মৈত্রী সেতু আছে সেটি সংস্কার হবে, মেডিকেল এবং জনস্বাস্থ্য বিষয়ে সহযোগিতা আছে, অবকাঠামোগত সহযোগিতা এবং বিশেষ করে চীনের জাতীয় রেডিও এবং টেলিভিশনের সঙ্গে বাংলাদেশের যে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এবং টেলিভিশন এর একটি সমঝোতা স্মারক সই হয়েছে। আসলে এসব নানান, এটি তো কয়েকটি বললাম, এর বাইরে কিন্তু প্রায় 21টি সমঝোতা স্মারক হয়েছে। আপনি যেটি বলছেন যে উল্লেখযোগ্য দিক, বিশেষ করে এই সমঝোতা স্মারকের বাইরেও কিন্তু এই বিশেষ উল্লেখযোগ্য দিক হচ্ছে বাংলাদেশকে $1 বিলিয়ন চীন আর্থিক সহায়তা করবে এবং চীন বলছে যে বাংলাদেশকে শুধু 4 খাতে 4 ভাবে বাংলাদেশকে সহযোগিতা করবে, অনুদান দেবে, স্বল্প ঋণ দেবে এবং একই সঙ্গে বাণিজ্যিক ঋণ দেবে এবং সুদমুক্ত ঋণ দেবে। বিনা সুদে বাংলাদেশ ঋণ পাবে চীনের কাছ থেকে এবং আম, চামড়াজাত পণ্য, পাট পণ্য, ওষুধ রপ্তানি, মানে বাংলাদেশ, আপনি যদি বলি বাংলাদেশ প্রায় $24 বিলিয়ন বাণিজ্য রয়েছে বাংলাদেশে, কিন্তু বেশিরভাগ পণ্যই বাংলাদেশ আমদানি করে, কিন্তু বাংলাদেশ রপ্তানি করে মাত্র 600 মিলিয়ন বলা যায়। কিন্তু এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে চীন বাংলাদেশকে বলছে যে আগামী বছর 50 বছরের কূটনীতিক সম্পর্ক অর্জন হবে চীনের সঙ্গে বাংলাদেশের এবং একই সঙ্গে চীনে বাংলাদেশের অনেক শিক্ষার্থী পড়তে যায়, প্রায় 15 থেকে 20 হাজার শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করেন। এই জন্য এই আরব এবং একই সঙ্গে বাংলাদেশ চেয়েছে, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ব্রিক্সে অন্তর্ভুক্ত হতে চায় যে কোনো ফরম্যাটে, বাংলাদেশকে সহযোগিতা করতে আশ্বাস দিয়েছে চীনা প্রেসিডেন্ট। হাসিব বিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক উল্লেখযোগ্য এবং অর্জন নিয়ে আসলে এই সফরের সাথে ছিল, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। শান্তবাজারের পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। নাফি, বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতার কারণে যাদেরকে আসলে হুইলচেয়ারে বসে জীবন কাটাতে হয়, তারা কিন্তু বেশিরভাগ জীবনটা তাদের ঘরের মধ্যেই আটকে ফেলেন এবং ঘরের মধ্যে আসলে দিন যাপন করে থাকেন। দেশজুড়ে তো বটে, রাজধানীতেও কিন্তু কাজের প্রয়োজনে যারা আসলে হুইলচেয়ার নিয়ে বাইরে বের হয় তারা বিভিন্ন আতঙ্কে থাকেন যে আসলে এই হুইলচেয়ার নিয়ে তারা কিভাবে একদিক থেকে অন্যদিকে যাবেন, কিংবা সেই হুইলচেয়ার পরিচালনা করার জন্য তার পাশে আরেকজন সহযোগী প্রয়োজন, অর্থাৎ বেশ বিড়ম্বনার মধ্যে কিন্তু তাদের যেতে হয়। মিম, আমরা যেটা দেখি হুইলচেয়ার যারা ব্যবহার করে তাদের এই যে অবকাঠামোগত যে সীমাবদ্ধতা, এই কারণে তাদের জীবনটা বা অনেকটা একটা ছোট গণ্ডির মধ্যে থেকে যায় এবং দেশের জনসংখ্যার 1% মানুষ এই হুইলচেয়ার ব্যবহার করে রয়েছে। এ নিয়ে সাদা তব্র জানাবেন বিস্তারিত। বাংলাদেশটাকে আসলেই সবার জন্য, বাংলাদেশ কিন্তু আমার জন্য নয়। আমি চাইলেই কোনো হসপিটালে চিকিৎসা নিতে যেতে পারি না, যেখানেই যাই সবসময় একটা বাধা, সিঁড়ি আছে, র্যাম্প নেই। আমার পৃথিবীটা মূলত আমার বাসা কেন্দ্রিক, না চাইতেও আমি একটা বন্দি জীবন যাপন করতে বাধ্য হচ্ছি। দেশ কাকে কতটুকু দিয়েছে এই হিসেব নিকেশে বেশ পিছিয়ে আকাশ নীল নম্রতা। জীবনের প্রতিটা দুয়ারেই বাধা হয়ে দাঁড়িয়েছে হুইলচেয়ার। ঈদ কিংবা উৎসবে পছন্দের কাপড় কিনতেও কোনোদিন যেতে পারেনি শপিং মলে। এসব বাদেও চিকিৎসার জন্য হাসপাতাল কিংবা পুলিশ স্টেশন, কোথাও যাওয়া সহজ নয় তার জন্য। চিকিৎসা নিতে যেতে পারবো, আমি কোনো ব্যাংকে যেতে পারবো,
সেটা আমি পারছি না। মা হিসাবে আমার স্বপ্ন আমার বাচ্চা পড়াশোনা করবে, স্কুলে যাবে, ও মেধাবী, কিন্তু আমি ওকে কোনো স্কুলে দিতে পারছি না, কারণ কোনো স্কুলই হুইল চেয়ার অ্যাক্সেসিবল না। পাসপোর্ট অফিসে আমার পাসপোর্ট রিনিউর জন্য যেতে হলো, যে দিক দিয়ে র্যাম্প সেদিক দিয়ে আমি বের হবো হুইল চেয়ার নিয়ে, দেখছি দরজা লক করা। এমন একটা বিহেভিয়ার ওনার ছিল যে আমার পাসপোর্ট করার কি দরকার, আর সবাই যেটা পাচ্ছে সেটা আমি কেন পাবো না। বিধিমালা অনুযায়ী পুরো রাষ্ট্র কাজ করে, তাহলে কিন্তু আকাশনীল তার সমস্ত অধিকারগুলো এনজয় করতে পারে। প্রতি পদে পদে রিকোয়েস্ট করতে 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 এমন একটা অবস্থা হয়ে গেছে, মনে হচ্ছে কি এই সবগুলো আমার পাওনা ছিল না। আজ আমরা যাওয়ার চেষ্টা করতে চাই যেখানে যাওয়া যায় না আকাশ নীলার। হুইল চেয়ারে 1 ফুট ওঠার জন্য দরকার 12 ফুট লম্বা র্যাম্প। সেই হিসেবে এই 6 ফুট উচ্চতার জন্য প্রয়োজন 72 ফুট লম্বা র্যাম্প, কিন্তু এখানে আছে মাত্র 14 ফুট, যা দিয়ে কোনোভাবেই একজন হুইল চেয়ার ব্যবহারকারীর একা ওঠা সম্ভব হয় না। অন্যান্য দেশের সব ভবনে এই নিয়ম মানা হলেও আমাদের দেশে যার সংখ্যা খুবই অল্প। চেষ্টা ছিল শপিং মলে ঢোকার, তবে প্রবেশদ্বার পর্যন্তই যাওয়া গেল। ভেতরে ঢুকতে নেই দরকারি র্যাম্প বা লিফটের সুবিধা। এই জাদুর শহরে যারা কিনা শপিং মলে শপিং করতে চান, তাদের প্রত্যেকেরই প্রয়োজন 2 পায়ের, কারণ প্রত্যেকটি শপিং মলের সামনেই আছে এরকম সিঁড়ি। এর পাশাপাশি নেই কোনো ধরনের র্যাম্পের ব্যবস্থা। যারা কিনা বিশেষ চাহিদা সম্পন্ন কিংবা যারা কিনা হুইল চেয়ারে চলাফেরা করেন, তারা কোনোভাবেই এই শপিং মলগুলোতে যেতে পারবেন না। এই শহর যেন মানুষের ভিড়ে ভুলেই গেছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের কথা। বিরল রোগে আক্রান্ত হয়ে হাঁটার সক্ষমতা হারান চিবল সাংমা। এখন হুইল চেয়ারকে সঙ্গী করে এ শহরে নিজেকে মানিয়ে নেওয়ার প্রবল চেষ্টা করছেন এই ব্যাংকার, কিন্তু পারছেন কতটা? প্রতিবন্ধী ব্যক্তিদের আসলে 2 ধরনের প্রতিবন্ধকতাই আমাদের ফেস করতে হয়। একটি হচ্ছে পরিবেশগত, আরেকটি হচ্ছে আচরণগত। বিভিন্ন খোঁড়াখুড়ি, মাটি, বালি, এসব যে রাস্তা খারাপ, হুইল চেয়ারে চলার জন্য সেভাবে উপযোগী না। এখন যেহেতু মেট্রোতে আসা যাওয়া করি, অনেক মানুষই রয়েছে বিভিন্ন ধরনের ব্যাড কমেন্টস করে থাকে যে রোগী কেন নিয়ে আসছেন, যে এখনও আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদেরকে একজন রোগী হিসেবে এখনও মনে করা হয়। বাংলাদেশে হুইল চেয়ার ব্যবহারকারীর সংখ্যা কম নয়, মোট জনসংখ্যার প্রায় 1%, কিন্তু তাদের খুব একটা শহরে বেরোতে দেখা যায় না। এর কারণ এই শহরের অবকাঠামো এমন হবার কথা ছিল না। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য সকল ভবনই গড়ে ওঠার কথা। আছে আইন ও বিধিমালা, কিন্তু বেশিরভাগ ভবনেই নেই তার ব্যবহার। র্যাম্প করার জায়গা নাই, তাহলে কি করণীয়? তাহলে ওই হাইড্রোলিক ছোট লিফট, প্ল্যাটফর্ম লিফট থাকে, এগুলো করা যায়। কিন্তু ওনারা যেটা করছেন খাড়া করে, সেটা তো ধরে নিচ্ছেন যে ও তাকে বাঁকা করে একটা আমি পুশ করে উঠাবো। এটা তো একটা রিস্কিও তো, কারণ আপনি যদি মিস করেন পড়ে যেতে পারে। যে আমাদের ন্যাশনাল বিল্ডিং কোড আছে, কোডে ডিসেবল ব্যাপারে পরিষ্কারভাবে গাইডলাইন দেওয়া আছে। তো কোড তো একটা আপনি ভায়োলেশন করলে আপনার কিন্তু শাস্তিযোগ্য। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে বাণিজ্যিক সকল ভবনে সকল ধরনের বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য চলাচল নিশ্চিত করতে কাজ করছে তারা। নিয়ম না মানা হলে হবে জেল, জরিমানা। শুধু তারা হুইল চেয়ার পেশেন্ট না, তারা যেন লিফটে অনেক সময় উঠতে পারে না, অনেক সময় স্টেয়ার কেস থাকে বা আপডেটেড থাকে, সেখানে স্মুথ স্লোপ যাতে থাকে। এখন থেকে যে নতুন যে ভবন তৈরি হবে, সেগুলি সবার জন্য ম্যান্ডেটরি করা আছে। যেখানে মানুষ ফ্রিকুয়েন্টলি যাওয়া আসা করে, সেখানে যাতে নিয়মিত যাওয়া আসা করে, সেটা যাতে সংস্থান করা হয়, সে বিষয়ে রাজ্য কার্যকর নেবে। ঢাকার রাস্তা ও ফুটপাত হুইল চেয়ার ব্যবহারে অনুপযোগী বলেন ঢাকার মেয়র। তবে এই শহরকে বিশেষ চাহিদা সম্পন্নদের উপযোগী করতে শুধু সরকার বা সিটি কর্পোরেশনের চেষ্টাই যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। আমাদের কিন্তু ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি কোনোটাই কিন্তু নেই ঢাকা শহরের। ইনক্লুসিভ পার্ক করেছি, পার্কগুলোতে কিন্তু যারা বিশেষ চাহিদা সম্পন্ন তারাও কিন্তু যেতে পারছে। সবাইকে এগিয়ে আসলে কিন্তু সম্ভব, শুধু একলা সরকার বা সিটি কর্পোরেশন সম্ভব না। যে কোনো দুর্ঘটনার ফলে আপনারও প্রয়োজন হয়ে উঠতে পারে হুইল চেয়ারের, তাই সচেতন হতে হবে সবার, গড়তে হবে প্রতিবন্ধী বান্ধব ভবন।
শাহাদাত অভ্র, এখন ঢাকা। শান্তবাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। এক যুগ পর রায় দেওয়া হলো চট্টগ্রামের বদ্দারহাটে ফ্লাইওভার ধস মামলায় ৮ আসামিকে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড ও ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়। ২০১২ সালে ২৪ নভেম্বর ফ্লাইওভারের গার্ডার ধসে ১৩ জন নিহত ও ২৫ জন আহত হয়। এই রায় যোগাযোগ খাতে সবার জন্য উদাহরণ হয়ে থাকবে বলে মত আইনজীবীদের। হোসেন জিয়াদের রিপোর্ট। চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভার ধসের ১২ বছর পর রায়। আদালতে উপস্থিত হন অভিযুক্ত ৮ আসামির সবাই। জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল ইসলাম ভূঁইয়া। ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় নির্মাণস্থলে পর্যাপ্ত আলো না থাকা, নিরাপত্তার অভাব, সতর্কতামূলক সাইনবোর্ড না থাকায় এত বড় দুর্ঘটনায় প্রায় ৫০ জন হতাহত হয়েছেন। কাজে পর্যাপ্ত যন্ত্রপাতির অভাব, অভিজ্ঞ ইঞ্জিনিয়ার না থাকা, ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার পারিশা ও নজরদারি সংস্থা সিডিএর দায়িত্বশীলতার অভাবকেও দায়ী করেন আদালত। অভিযুক্ত ৮ আসামির সবাই ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী। দায়িত্বে গাফিলতিতে প্রাণহানির দায়ে সবাইকে ৭ বছর কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করে আদালত। আদালত দুটা সাক্ষ্য পর্যালোচনা করে এখানে যে রায়টা উনি বিশ্লেষণ করে দিয়েছেন সেটা খুব ঐতিহাসিক। শুধু চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রের জন্য নয়, সারা বাংলাদেশের জন্য এটা একটা ইতিহাস হয়ে থাকবে। আদালত পর্যবেক্ষণে বলেন, নির্মাণ কাজে সতর্কতার অভাব ও গাফিলতির জন্য সারা দেশে এমন প্রাণহানি হচ্ছে। এ রায় দেশের সার্বিক যোগাযোগ অবকাঠামো খাতে বিপর্যয়ের উদাহরণ হিসাবে থাকবে, যাতে ভবিষ্যতে সবাই সতর্ক হতে পারেন। সারা বাংলাদেশে যে এই সমস্ত যারা কাজ করে এই ঠিকাদারি প্রতিষ্ঠান যাতে সতর্ক হয়, আগামী দিনে প্রত্যেকটা কাজে যাতে ওরা সতর্ক হয়, এই ধরনের অবহেলা যাতে জনিত কারণে যাতে এই ধরনের দুর্ঘটনা না হয়, এই ধরনের তাদেরকে সতর্ক করার একটা বড় ধরনের একটা মেসেজ। রায়ে অসন্তুষ্ট আসামিপক্ষ উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন। তাদের মতে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক, সিডিএ সবাই দায়ী। রায়ে সাজা হয়েছে শুধুমাত্র কর্মকর্তা-কর্মচারীদের। চরমভাবে বিক্ষুব্ধ হয়েছি। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। ১২ এবং ১৩ নম্বর স্পনের মাঝখানে যে গার্ডার পড়েছে, দুই প্রান্তে কোনো ইঞ্জিনিয়ার ছিল, কোনো ইঞ্জিনিয়ারকে কাজ করতে দেখেছে বা এই মামলার কোনো আসামিকে সেখানে কাজ করতে দেখেছে, এরকম কোনো সাক্ষী বিজ্ঞ আদালতের সাক্ষ্য প্রদান করে নাই। ২০১২ সালে করা এই মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছে আদালত। আসামি পক্ষে সাক্ষী দিয়েছেন ৭ জন। মামলায় ২৫ জনকে আসামি করা হলেও পরে সিডিএ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক পক্ষ বাদ দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের ৮ জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশ। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।